নমস্কার, বাংলালাইভ.com ও কলকাতা কথকতার যৌথ উদ্যোগে আড্ডাস্কোপ অনুষ্ঠানে আমি উজ্জ্বল সর্দার আজকে হাজির হয়েছি ক্যামেরা সংগ্রাহক শ্রী তাপস কুমার বসুর সংগ্রহ দেখতে ও তার সাথে কথা বলে আড্ডায় সময় কাটাতে। নমস্কার তাপস। নমস্কার। আচ্ছা, আপনার সংগ্রহ জীবনের বয়স কত? আমার সংগ্রহ জীবনের বয়স হচ্ছে 65 বছর। 65 বছর? হ্যাঁ, 65 বছর ধরে সংগ্রহ করে যাচ্ছি। ক্যামেরাটা নিয়ে আমার সবচেয়ে বেশি সংগ্রহ এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে ওইটার উপর মনোযোগ বেশি হলেও আমার অন্যান্য অনেক কিছু আকর্ষণীয় সংগ্রহ আছে, সেগুলো আমি অনেক বছর ধরেই, তো 65 বছর ধরেই সংগ্রহ করে যাচ্ছি। যত রকমের হবি আছে, অলমোস্ট এভরিথিং। আর 60 বছর ধরে কলকাতা শহরসহ বাংলার বিভিন্ন প্রান্তে আমি প্রদর্শনী করে যাচ্ছি। আমার সংগ্রহের জিনিস আমি প্রদর্শন করে যাচ্ছি। আচ্ছা, এই ক্যামেরা সংগ্রহ, হঠাৎ করে ক্যামেরা সংগ্রহই কেন, অন্য কিছু নয় কেন? ছোটোবেলায় ওই যখন যে সময়ের কথা বলছিলাম তখন 5-6-এ পড়ি, ছাত্র জীবন, স্কুল জীবন, সেই সময় আমাদের বাড়িতে ওই পুজোর সময় যেহেতু বিভিন্ন ধরনের সময় একটু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এখানকার জিনিস ওখানকার জিনিস খুলে টুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেগুলো রাখার দরকার সেগুলো রাখা, যেগুলো রাখার দরকার নেই, এটা একটা বাঙালি পরিবারে থাকেই। তা সেটা করার সময় ওই সময় কথা বলছি 65 বছর আগে, তা একটা ট্রাঙ্কের মধ্যে ট্রাঙ্ক খুলে দেখা গেল যে কিছু পুরনো ক্যামেরা, কিছু ঘড়ি, পকেট ঘড়ি, কিছু পুরনো দিনের ওই সেপার, ডোমাস, তারপরে হচ্ছে ওয়াটারম্যান ইত্যাদি ধরনের কয়েকটা পাইলট পেন্সিল, পুরনো বিদেশের পেন্সিল কিছু, তারপর হচ্ছে কয়েন, পেপার মানি ইত্যাদি বেশ কিছু তার মধ্যে পাওয়া গেল। পরে জেনেছিলাম আমার ঠাকুরদার শখ ছিল সেই পুরনোদের যখন যা হাতের কাছে পেত ওই ট্রাঙ্কের মধ্যে রেখে দিতেন। তখন তো এত প্রদর্শনী বা বাইরে বেরোনোর কোনো সুযোগ ছিল না, মানুষ শখেই জমাতো, বাড়ির মধ্যেই থাকতো। শখ ছিল যে যা কিছু এই জিনিস, আজকের যা জিনিস সে তো পরে পুরনো হয়ে যাবে সেইগুলোই, তাই পুরনো জিনিস তো একদিন এই জিনিস এখনকার জিনিস তো একদিন উঠে যাবে, ঠিক আছে তাহলে এগুলো রেখেই দিই, যখন যেটা পাবো রেখে দেবো, নতুন হলেও রেখে দেবো, পরে সেটা একদিন পুরনো হয়ে যাবে, অ্যান্টিক হয়ে যাবে, এইভাবেই রেখেছিলাম। পরে আমি শুনেছিলাম। আচ্ছা, সেইটা হ্যাঁ, আপনার এই যে 65 বছরের সংগ্রহ আর কি, ক্যামেরা সংগ্রহ তো মূলতই যদি আমি ধরি, তাহলে সেই ক্যামেরা মোটামুটি সংখ্যায় কত বলে আপনার ধারণা? সংখ্যায় আমার 150 পেরিয়ে প্রায় 200-র কাছাকাছি চলে এসছে। যেহেতু আমি 65 বছর ধরে সংগ্রহ করছি, তখন যখন যেখানে ক্যামেরা পেয়েছি, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি, সংগ্রহ করেছি, তারপরে স্কুলের শিক্ষকদের কাছে গেছি, আমার ছাত্র বন্ধুবান্ধব তাদের অভিভাবকদের বাড়িতে গেছি, বা পরবর্তী ক্ষেত্রে যখন কলেজ জীবন, তার পরবর্তী ক্ষেত্রে যখন চাকরি জীবন, সব ক্ষেত্রেই ওই পরিচিতদের মধ্যে বাড়ি গিয়ে যেহেতু তখন নতুন নতুন জিনিস পরের দিকে, আগে ঘন ঘন এত বেরোতো না, পরের দিকে ঘন ঘন নতুন জিনিস, একই জিনিস, তখন একটা ক্যামেরা বেরোনো মানে সে 100 বছর 150 বছর চলছে। তারপরে দেখা গেল যে ক্যামেরা যে মডেল বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি বার করা শুরু করলো, বিভিন্ন মডেল আসতে শুরু করলো, নতুন নতুন মডেল, নতুন নতুন টেকনোলজি, যে জন্য পুরনো ক্যামেরাগুলো তখন বাড়িতে রাখবে কেন, ঠিক আছে, আর পরিচিতির মধ্যে সংগ্রহ করছে, এক্সিবিশন করছে, সেই সূত্রে আমার যোগাযোগ হয়ে গেছে। উল্লেখযোগ্য ক্যামেরা কি কি আপনার সংগ্রহে আছে বলে মনে করেন? উল্লেখযোগ্য ক্যামেরার মধ্যে সব ক্যামেরাই গুরুত্বপূর্ণ, সব ক্যামেরারই একটা আলাদা গুরুত্ব আছে, তার আলাদা টোকার আছে, তার আলাদা ভেদাভেদ আছে, সবই আছে। কিন্তু কিছু কারণে ওই যে বললাম যে কিছু কিছু ইতিহাস জড়িয়ে আছে, কিছু কিছু ঘটনা জড়িয়ে আছে। সে প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই পিনহোল ক্যামেরার কথা বলতে হয়, কারণ পিনহোল ক্যামেরাটার সঙ্গে কোনো বিশিষ্ট মানুষের জড়িত না থাকলেও এর একটা আলাদা ঐতিহ্য আছে। তার কারণ কি? তার কারণ আজ আমরা যত ধরনের ক্যামেরা, এই যে আমরা গ্লাস নেগেটিভ প্লেট ক্যামেরা, উডেন বক্স প্লেট ক্যামেরা, তারপর ফোল্ডিং ক্যামেরা, রিপ্লেস ক্যামেরা মানে ডবল লেন্স রিপ্লেস ক্যামেরা, তারপরে ইনস্ট্যান্ট ক্যামেরা, সঙ্গে সঙ্গে ফটো বেরিয়ে আসতো, তারপর নির্বাক ছবির মুভি ক্যামেরা, তারপরে 120, 110, 635 ফিল্মের ক্যামেরা, তারপর 35 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর কালার এসে গেল, তারপর তা থেকে যুগান্তরী ঘটনা ঘটে গেল ডিজিটাল ক্যামেরা এসে, ডিজিটাল ক্যামেরা থেকে সেই ক্যামেরা এখন মুঠোফোন, স্মার্টফোনে চলে এলো। এইগুলো সব ক্যামেরার এই যে ইতিহাসটা পুরো বললাম, পরপর ধারাবাহিক
যেটাকে বলা হয় টেকনোলজিক্যাল বিবর্তন। এই যে টেকনোলজিক্যাল বিবর্তনের ইতিহাসটাই পরপর বলে গেলাম। পিনহোল ক্যামেরা থেকেই কিন্তু ক্যামেরার টেকনোলজিস্ট যারা প্রথম ক্যামেরা বার করেছিলেন, এবং সেই সব ক্যামেরা থেকে যে আধুনিক ক্যামেরা হলো, আদি থেকে আধুনিক, তার কনসেপ্ট কিন্তু সেই পিনহোল ক্যামেরা থেকেই। এই পিনহোল ক্যামেরার বিষয়টা কি, যে বাইরের আলো ওই পিন হোল মানে পিনের মতো করতো, ওইখান দিয়ে কোনো সাবজেক্ট ঢুকছে, ঢুকে গিয়ে পেছন দিকে ঘষা কাঁচ, সেই ঘষা কাঁচে তার প্রতিচ্ছবি উঠছে, সেই প্রতিচ্ছবি থেকে অনেকে ছবি টবি এঁকে ফটোগ্রাফি তখনকার দিনে করতো। আমরা অনেক সময় দেখেছি যে হাতে আঁকা অনেক ফটোগ্রাফি সে ফটোর মতোই পরবর্তী ক্ষেত্রে সেটা কালারও করতো। তখনকার যারা ফটোগ্রাফিরা ছিলেন বা পিনহোল ক্যামেরা বা এইসব লেড ক্যামেরা থেকে ফটো করতেন, তারা ভালো চিত্রশিল্পীই ছিলেন। ফটো খুব ভালো প্রথমের দিকে না উঠলো, প্রথম যুগের কথা বলছি, কিন্তু তাদের হাতে সে ফটোটা ভালো হয়েই বেরিয়ে আসতো, এবং সেই ফটোই বাড়িতে বাড়িতে বাঁধানো থাকতো, বড় বড় জায়গায়, ঐতিহ্যপূর্ণ জায়গায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশিষ্ট জায়গায়, অফিস কাছারিতে, আজও অনেক জায়গায় এরকমভাবে ঝুলছে। আমরা কলকাতা ইউনিভার্সিটিতে গেলেও আমরা এখনও সেটা দেখতে পাই। আচ্ছা, আপনার এই ক্যামেরা সংগ্রহ করতে করতে আপনার তো ক্যামেরা প্রদর্শনের জীবনও লম্বা, খুব দীর্ঘ। তো এর শুরুটা কিভাবে, প্রদর্শনী দেখানো বা মানুষকে দেখিয়ে আনন্দ পাওয়া? ক্যামেরার প্রদর্শনীটা হচ্ছে যে আমার বাল্য জীবন কেটেছে হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল। তা আমার ক্যামেরার সঙ্গে সঙ্গে একটা ফটো তোলারও শখ সেই সময় ছোটো থেকেই এসেছিল। ফটো তোলার আগ্রহটা হয়েছিল বা ক্যামেরার সঙ্গে আগ্রহ হয়েছিল যেটা দিয়ে শুরু করলাম, যে আমার মেজদাদু ছিলেন মহিষাদল রাজবাড়ির পারিবারিক ফটোগ্রাফ। সে আজ থেকে প্রায় 200 বছরের কাছাকাছি। যার জন্যে আমি একটা বাড়িতে ট্রাঙ্কের মধ্যে সেসব পুরনো অনেক নেগেটিভ আমি মেজদাদুর ট্রাঙ্ক থেকে পেয়েছিলাম। তখন আমি প্রসঙ্গত বাড়ি থেকে জানতে পারি যে উনি অনেক রোমাঞ্চকর এবং অনেক কিছু গল্প করতেন এইসব ফটো তোলা নিয়ে। এবং তখন থেকেই আমার কিন্তু যেহেতু ক্যামেরা ছোটোবেলা থেকেই হাতে চলে এসেছিলো, সেই থেকেই আমার ক্যামেরা সংগ্রহ এবং ফটো তোলা দুটো ধারাবাহিক চলছিল। আর প্রদর্শনী? হ্যাঁ, প্রদর্শনীর প্রসঙ্গটা হচ্ছে আমার যে ক্লাবের সঙ্গে বা যে লাইব্রেরির সঙ্গে আমরা যুক্ত ছিলাম, সেইখানে আমাদের পুজোর সময় বড় করে এক্সিবিশন হতো। আমি বলছি 1967-এর কথা, 1966-67-এর কথা। তখন প্রথম প্রদর্শনীতে আমি কিছু জিনিস রেখেছিলাম। সেই আমার প্রদর্শনীতে অংশ নেওয়া এবং প্রদর্শনী সম্বন্ধে সামান্য কিছু অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা হয়েছিল। তারপর বড় এক্সিবিশনের অভিজ্ঞতা হয়েছিল, যেটা এখন ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, এখন আমার নাম বদলেছে, আগে ছিল ক্যালকাটা পোর্ট কমিশনার। তো সেই পোর্ট কমিশনের 100 বছর পূর্তি বলে 1970 সালে বড় করে এক্সিবিশন, সেখানে আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে গিয়েছিলাম। এবং সেখানেই প্রথম আমি অল ইন্ডিয়া রেডিওতে সাক্ষাৎকার দিয়েছিলাম। সেই প্রথম আমার একটা সরকারিভাবে সাক্ষাৎকার দেওয়া আমার সংগ্রহের ওপর। সে 1970 থেকে আজও অবধি। আজ তো কলকাতা কতকতার বিভিন্ন প্রদর্শনীতে আপনাকে দেখা যায়। তো কলকাতা কতকতার প্রদর্শনীর একটা সিংহভাগ জুড়েই আপনি থাকেন বলে দর্শকরা দেখেন। আপনার কেমন অভিজ্ঞতা এই বিষয়ে? কলকাতা কতকতা বিষয়টা আমার সংগ্রহের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। তার প্রধান কারণ কলকাতা কতকতা হচ্ছে বিষয়টা হচ্ছে অন্যান্য যেসব জায়গায় এত বছর ধরে এক্সিবিশন আমার হয়ে আসছে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের জায়গায়, রাজ্য সরকার, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সিলভার জুবিলি সেঞ্চুরি থেকে শুরু করে গোল্ডেন জুবিলি থেকে প্লাটিনাম জুবিলি থেকে শুরু করে বিভিন্ন সায়েন্স ফেয়ারে এত বছর ধরে যে আমি শহরতলি এবং বাংলার বিভিন্ন অঞ্চলে যে এক্সিবিশন করে বেড়েছি, সেগুলো হচ্ছে আমার নিজস্ব সিদ্ধান্ত। কি আমি সংগ্রহ করব, কতটা রাখবো জানিয়ে দিলাম, সে অনুযায়ী তারা স্থান দিল। কী রাখবো জানিয়ে দিলাম, সে অনুযায়ী আমি নিয়ে গেলাম, আমার মতো করতাম। কিন্তু কলকাতা কোথাও আমার একটা নতুন অভিজ্ঞতা, এবং তা থেকে আমার বরং ভালোই অভিজ্ঞতা হয়েছে, এবং তা থেকে আমার সংগ্রহের আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছে। এই জন্যে সেখানে কিন্তু এক একটা বিষয়, থিম, ভাবনা সেখানে ভেবে নেওয়া হয়। সে থিম ভাবনা ভেবে নেওয়া হয়, তো দেখা যায় যে যেসব নিয়ে ভাবনা চিন্তা করছে, বলল যে এবার এইটা নিয়ে এক্সিবিশন হবে, তো তখন আমি দেখলাম যে হ্যাঁ, আমার সংগ্রহে বেশ কিছু জিনিস সেগুলো আছে, কিন্তু আমি নতুন কিছু যদি আরও দেখাতে চাই, তাহলে আমাকে আরও নতুন সংগ্রহ করতে হবে। আপনার এই সংগ্রহ জীবন চালাতে চালাতে আপনি পারিবারিক কোনো রকম সহায়তা পেয়েছেন বা অসহায়তা পেয়েছেন বলে মনে হয়? পারিবারিক সহায়তা তো না থাকলে
এটা আমি শুধু নয়, আমি অনেকের কাছেই বলতে শুনেছি, এই বাড়িতে এই নিয়ে বড় সমস্যা, জানো তো। কিন্তু সেই সমস্যা যে আমাকেও ফেস করতে হয় না তা নয়, কিন্তু সেই সমস্যার মধ্যেও যদি সহযোগিতা না থাকতো, করে ওটা কিন্তু খুব মানে টেম্পোরারি বলা যায়। কিন্তু সহযোগিতা না থাকলে আমার পক্ষে শুধু ক্যামেরা, ঘড়ি বা আমার যে বহু জিনিসের সংগ্রহ, এত সংগ্রহ করে ছোট জায়গার মধ্যে আজকালকার দিনে তো রাখা খুবই কষ্টের ব্যাপার। এবং সেগুলো রাখতে গিয়ে অন্যান্য যেগুলো ঘরের ব্যবহৃত জিনিস প্রতিদিনের, সেইগুলো তো রাখার জায়গার অভাব হয়ে যায়। ন্যাচারালি মাঝে মাঝে বাড়িতে এ নিয়ে একটু হয়, তাদের কথা শুনতে হয়। তাদের যে বিষয়টা আমার সংগ্রহের ওপর গুরুত্ব থাকলেও তারা তখন একটু যে বিরক্ত প্রকাশ করে, সেটাও ঠিক কথাই। কিন্তু যখন আবার দেখে যে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছি, সাফল্যের সঙ্গে এক্সিবিশন করছি, বিভিন্নভাবে সম্মানিত হচ্ছি বিভিন্ন জায়গা থেকে, তখন তারা খুশি হয়। সেই জন্য সেই অর্থে সেইভাবে বাধা দেয় না। আচ্ছা, আপনার এই সংগ্রহ করতে করতে কোনো কিছু আজকে এসে দাঁড়িয়ে আপনার আফসোস হয় যে এই সংগ্রহটা পেলে ভালো হতো, এমন কোনো সংগ্রহ না? আছে কি? এখন আমি যেটা শুরুতেই বলতে গিয়ে পিনল ক্যামেরাতে চলে এলাম, আমার বিশিষ্ট কিছু ক্যামেরা সংগ্রহটাই তো আমার কাছে একটা বিরাট ব্যাপার। যেমন রবীন্দ্রনাথের বিয়ের সময় রবীন্দ্রনাথের কোনো ফটো উনি তোলেননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনার মনে হয়েছিল যে মৃণালিনী দেবীকে নিয়ে উনি একটা ফটো তুলবেন। তখন ওনাদের যে হাউস ফটোগ্রাফার ছিলেন তাকে কল করছেন, উনি বিপান সাহেব ছিলেন, তিনি ক্যামেরা নিয়ে এসেছিলেন এবং তুলেছিলেন। কিন্তু সেই সময় যে ধরনের ক্যামেরা, উডেন বক্স প্লেট ক্যামেরা, এই উডেন বক্স প্লেট ক্যামেরার ব্যবহার করা হতো। লেন্সের সামনে একটা ক্যাপ থাকতো, পেছন দিকে ঘষা কাঁচ থাকতো, সেখানে তার প্রতিচ্ছবি হতো। ক্যামেরাম্যান কালো কাপড় চাপা দিয়ে রেডি বলে ক্যাপটা খুলেই আবার ক্যাপটাকে বন্ধ করে দিত, তার মানে আলোটা সেই মুহূর্তে ঢুকে গিয়ে ফটোটা উঠে যেত। যখন রবীন্দ্রনাথের 100 বছর পূর্তি হলো, তখন কিন্তু 70,000 উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিলেন যে রবীন্দ্রনাথের সারা জীবনের উপর একটা ডকুমেন্টারি করতে। আবার যখন 150 বছর পূর্তি 150 বছর হলো, তখন ঋতুপর্ণ ঘোষকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সারা জীবনের উপর একটা ফটোগ্রাফি রেডি করতে, মানে শুটিং করতে এবং সেটা চলচ্চিত্র হিসাবে দেখানোর জন্য ভারতবর্ষের বাইরে। সেই সময় উনি বিয়ের সময় সবই ওনার ছায়া ফটোগ্রাফার ছিলেন। 22 বছরের রবীন্দ্রনাথ, 12 বছরের মৃণালিনী দেবী, সবই ছিলেন। কিন্তু ওই সময়কার যে ধরনের ক্যামেরা ব্যবহার, যেটার কথা আমি বললাম, উনি পাচ্ছিলেন না, কোথাও পাচ্ছিলেন না, শুটিং বন্ধ হয়ে গেছিলো। উনি একটা সূত্রে জানতে পারেন যে আমার কাছে সেই সময়কার যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হতো সেই ধরনের ক্যামেরা আছে। তখন উনি আমাকে চিঠি লিখেছিলেন, চিঠিটা আমার কাছেই আছে। চিঠি লিখেছিলেন, চিঠি লিখে অনেক উন্নয় বিনয় করে উনি লিখেছিলেন এবং আমাকে জানিয়েছিলেন। এবং সেই সূত্রে আমার সঙ্গে যোগাযোগ ছিল। উনি ক্যামেরাটা নিয়ে তারপর শুটিং করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্যামেরা বলতে 1980 সালে যে অলিম্পিক ক্যামেরা অলিম্পিক গেমস হয়েছিল, সেই অলিম্পিক গেমসে কিন্তু ক্যানন কোম্পানি অফিসিয়াল হিসাবে সুযোগ পেয়েছিল, যার জন্যে সবাইকে তখন আমার ক্যানন ক্যামেরা উপহার দেওয়া হয়েছিল, যারাই পার্টিসিপেন্ট ছিলেন, যারা অলিম্পিকের সঙ্গে যুক্ত ছিলেন। আমার কাছে সেই ক্যামেরাটাও আছে। 1980 সালে ক্যানন কোম্পানি অলিম্পিকের জন্য যে ক্যামেরা তৈরি করেছিলেন, ওই যে অলিম্পিকের সিম্বল দেওয়া আছে। এরকম বেশ। আপনার কাছে তো শুনেছি স্পাই ক্যামেরাও আছে। হ্যাঁ, ওটাও একটা উল্লেখযোগ্য ক্যামেরা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাদের ক্ষমতা বলে একে একে একটা দেশ দখল করছিল, তখন ওরা জাপানকেও দখল করে নিয়েছিল হঠাৎই। তখন জাপানের যারা সৈন্যবাহিনীর প্রধান এবং যারা জাপানের প্রথম সারির নেতারা ছিলেন, তারা তখন তাদের সৈন্যবাহিনীর জন্যে এবং গোয়েন্দাদের জন্যে ক্যামেরা টেকনোলজিস্টদের বলেছিল যে এমন একটা ছোটো ক্যামেরা ব্যবহার করো যে ক্যামেরাগুলো আমাদের ক্ষেত্রে এই সময় সাহায্য লাগবে, যুদ্ধে সাহায্য লাগবে, বিভিন্ন ধরনের খবরাখবর নিতে সাহায্য লাগবে। সেই ক্যামেরা মানে স্পাই ক্যামেরা হিসাবে বলা যায়। সেই ক্যামেরা তখন তৈরি করেছিল ফিল্ম ক্যামেরা। সেই ফিল্ম ক্যামেরাটা আমি এখানে রেখেছি। আচ্ছা, আমার কাছে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, USA প্রভৃতি উন্নততর দেশগুলো
সাংবাদিকদের জন্যে ক্যামেরা তৈরি করেছিল, যে ক্যামেরাগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাংবাদিকরা লুকিয়ে লুকিয়ে বনের আড়ে, গাছের উপর উঠে, কোনো ছোটো কুঁড়ে ঘরের আড়াল থেকে যুদ্ধের ফটোগুলো তুলতে পারে, যেগুলো ডকুমেন্টারি করে রাখতে পারে। সেই জন্য তারা নির্বাক ছবির মুভি ক্যামেরা, ছোট ক্যামেরা বার করেছিল। সেই নির্বাক ছবির মুভি ক্যামেরা আমার কাছে এখন এখানে আছে, এই যে দেখাচ্ছি যেটা, এটা আমার নির্বাক ছবির মুভি ক্যামেরা। আরেকটা উল্লেখযোগ্য ক্যামেরা, যে ক্যামেরা থেকে ফটো কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসে, যাকে বলা হয় ইনস্ট্যান্ট ক্যামেরা। ইনস্ট্যান্ট ক্যামেরা প্রথম বার করেছিল হচ্ছে ইউএসএ, আমেরিকা। একটা উল্লেখযোগ্য ঘটনা বা যুগান্তরী ঘটনাই বলা যায়, যে ফটো তোলার সঙ্গে সঙ্গে স্টুডিওতে সব তখন রাখতো। এইগুলো ফটো তোলার কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরার ভেতর থেকেই একদম রেডি ফটো। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ক্যামেরা বেরিয়েছিল, তারপরে কালার বেরিয়ে গেল, এই যে সব কালার বেরিয়ে গেল, কালার ফটো বেরিয়ে। আচ্ছা, আপনার এই সমগ্র সংগ্রহ কি মনে হয় যে আগামী প্রজন্মের কাছে কোনো রকম কোনো বার্তা বই নিয়ে আসছে? হ্যাঁ, আপনি কি আশাবাদী? হ্যাঁ, আমি একে একে যখন ক্যামেরার বর্ণনার কথা বলি, তখন এখন নতুন প্রজন্ম যারা, তাদের কাছে তো বিরাট আগ্রহের ব্যাপার থাকে। আপনার এই বিপুল সংগ্রহ, সংরক্ষণ তো আপনিই করে চলেছেন, সংগ্রহ আপনারই করা, কি ভাবনা মাথার মধ্যে কাজ করে পরবর্তীতে আপনার ছেলে বা পরবর্তী প্রজন্ম? এখন বিষয়টা হচ্ছে এই যে আমি তো সংগ্রহ করেই চলেছি, এখনও করে চলেছি এত বছর বয়সে, যে আমি সোনার হরিণের মধ্যে আরও কিছু মূল্যবান জিনিস, মূল্যবান অর্থে মানে দামি অর্থে মূল্যবান নয়, সেটা দুষ্প্রাপ্য দিক দিয়ে মূল্যবান, যে পাই কিনা সেটা এখনও খুঁজে বেড়াচ্ছি। তার সাথে সাথেও মনে করি এটা খুবই বাস্তব কথা, যে মানুষ তো চিরকাল থাকে না। সেদিক দিয়ে আমি কিছুটা আশ্বস্ত হই, কারণ আমার পুত্র, আমার ছেলে ডক্টর অর্ঘ্য বসু হচ্ছে, ও ইতিহাসে এমফিল, ইতিহাসে পিএইচডি করে ডক্টরেট হয়েছে এবং ইতিহাসের উপরে অধ্যাপনা করছে, ইতিহাসেরই প্রফেসর। সে ছোটো থেকে কিন্তু আমার যে এত বছর ধরে এক্সিবিশন, মানে ও খুব ছোটো থেকে, যখন থেকে ও বলতে শিখেছে, বুঝতে শিখেছে, ও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন দিত। ন্যাচারালভাবে ও প্রতিটা জিনিসের ওপর ওর একটা স্নেহ, ভালোবাসা, মমতা সব কিছু এসে গেছে, টান। যার জন্যে আমার এটাই একটা আশ্বস্ত এবং এটাই আমার একটা ভালো লাগার জিনিস, যে পরবর্তী ক্ষেত্রে আমার পুত্রই আমার এই জিনিসগুলোকে আগলে রাখবে, বিভিন্ন জায়গায় এক্সিবিশন করবে, বিভিন্ন জায়গায় মানুষকে দেখাতে আসবে। তো সেক্ষেত্রে সে আমার অনেকটা আত্মতুষ্টির ব্যাপার, যে আমার ভবিষ্যতে আমি আমার ক্যামেরাগুলো আমার পুত্রকে রাখতে পারবে, বিভিন্ন জায়গায় দেখাতে পারবে মানুষকে। এতক্ষণ আমরা শুনলাম ক্যামেরা সংগ্রাহক শ্রী তাপস কুমার বসুর সংগ্রহের বিভিন্ন গল্প। আসলে এ গল্প শেষ হওয়ারও নয়, আর একটুখানিতে স্বাদও মেটে না, কিন্তু তবুও তো আমাদের স্বাদ মেটাতেই হয়, কোথাও না কোথাও থামতে হয়, তার কারণ আবার নতুনের জয়যাত্রা শুরু করতে হয়। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন তাপস কুমার বসু, আপনার এই সংগ্রহ জীবন চলতে থাকুক, সাথে সাথে আপনার সংগ্রহ আর সংরক্ষণ এই দুটোই শিক্ষণীয় হয়ে উঠুক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। শুধু শহর কলকাতা নয়, বাংলা ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে দেশান্তর, সমস্ত জায়গায় দূর দূরান্তের মানুষ জানুক আপনার এই ক্যামেরা সংগ্রহের কথা। আমাদের প্রণাম রইল আপনার জন্য। আর আপনি ভীষণ ভীষণ ভালো থাকুন, ক্যামেরাগুলো আগলে রেখে থাকুন। ছবি আগামী দিনে কিন্তু এগুলো থেকেই আমরা দেখব। ধন্যবাদ।